অনলাইনে আগ্রহী শিক্ষার্থীবৃন্দ, আমি মেহেদি হাসান, কুলিয়ারচর সরকারি কলেজ বাংলা বিভাগের শিক্ষক। আজকে অনলাইন ক্লাসে দাঁড়িয়েছি মূলত উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আজ আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্প নিয়ে কথা বলবো। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। অপরিচিতা গল্পটি তোমরা নিশ্চয়ই জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কবিগুরু, বৈশ্বিক কবি ইত্যাদি নানা অভিধায় রবীন্দ্রনাথ ঠাকুর অনেক উজ্জ্বল বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তিনি সদর্পে বিচরণ করেছেন। তোমাদের সঙ্গে অনেকদিন যাবৎ ক্লাসে দেখা নেই। বর্তমান বিশ্ব কোভিড-19 আক্রান্ত, প্যান্ডামিক বলা হচ্ছে, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী উভয়ের সম্মতিক্রমে এবং উৎসাহ উদ্দীপনায় আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিলেই অনলাইন ক্লাস বুঝতে পারবে। যদিও খুব বড় করে একের পর এক ক্লাস তো একই গল্পের উপর নেওয়া যাবে না, সুতরাং একটু ছোট পরিসরে আলোচনাটা শেষ করব, তোমরা লক্ষ্য করো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলেই অনেক সময় লেগে যায়, তবুও কিছু না বললে নয়, কারণ তোমরা নিশ্চয়ই জানো রবীন্দ্রনাথের পরিধি। আমি একটু আগে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নানা অভিধায় ভূষিত, নানা বিশেষণে আখ্যায়িত। তিনি সাহিত্যের সব শাখায় উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। আজকের আমাদের অপরিচিত গল্পটি রবীন্দ্রনাথের সবুজপত্র যুগের গল্প। আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে ক্লাসের কথা, ক্লাসে আমি তোমাদেরকে বলেছি সবুজপত্র যুগ কি, তবুও বলছি, আবারও বলছি, যে তোমরা যাতে আবার মনে করতে পারো, যারা পড়েছো, ক্লাস করেছো, যাতে তোমাদের সমস্যা না হয়, সেই জন্য আবারও আমি মনে করিয়ে দিচ্ছি। সবুজপত্র প্রমোদ চৌধুরীর একটি বিখ্যাত পত্রিকা। সেই সময় অনেক কবি সাহিত্যিক এই পত্রিকায় লিখে হাত পাকিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও তার অনেকগুলো গল্প, বিশেষ করে রবীন্দ্রনাথের গল্পগুলো নারী অধিকার বিষয়ক গল্প। এই গল্প তোমাদের পাঠ্য হচ্ছে অপরিচিতা। এরকমই আরেকটি গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, হৈমন্তী, আরও আছে স্ত্রীপত্র ইত্যাদি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প তিনি 16 বছর বয়সে লিখেছেন, ভিখারি। তার রচিত সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প।
তিনি কবিতা লিখেছেন। খুব অল্প বয়সে, 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। কবিগুরুর জন্ম মৃত্যু তোমরা জানো, 1861 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, 1941 তিনি মারা গেছেন। তার শেষ কাব্যগ্রন্থ হচ্ছে জন্মদিনে। অপরিচিতা গল্পটি তিনি নারী অধিকার কিংবা নারী মুক্তির লক্ষ্যে লিখেছেন। বলা যায় যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি অপরিচিতা, হৈমন্তী এইসব গল্প, বিশেষ করে যৌতুক প্রথা নিয়ে যে সব গল্প তিনি লিখেছেন, সেগুলো এই হৈমন্তী, অপরিচিতা, এই গল্পগুলো তার ব্যক্তিগত জীবন দর্শন, ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা থেকেই লেখা। এই গল্পের বিষয়বস্তু হচ্ছে নারীকে তৎকালীন সময় কিভাবে অবহেলিত করে রাখা হয়েছে, যৌতুক প্রথার করাল গ্রাসে কিভাবে মেয়েদের জীবন অকালে ঝরে গেছে, সেই কথাই তিনি বলতে চেয়েছেন। অপরিচিতা গল্পে আমরা দেখি এই একটি নারী, তোমরা জানো যে গল্পটি উত্তম পুরুষের বর্ণনায় শুরু হয়েছে। এখানে অনুপম হচ্ছে গল্পকথক, গল্পের নায়ক, যেভাবে বলো না কেন। আর এই গল্পের নারী চরিত্র হচ্ছে কল্যাণী। আমরা কল্যাণীকে চিনি তার নিজস্ব ভাব, ভাষা এবং তার যে ব্যক্তিত্ব, সেটি বাংলা সাহিত্যে উজ্জ্বল এক নারী চরিত্র। তো যা বলছিলাম, গোড়ার দিকে আরেকটু বলিনি, গল্প তোমাদের মনে আছে তো? গল্প কাকে বলে? গল্প হচ্ছে বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা। গল্প হচ্ছে বিখ্যাত সমালোচকগণ গল্পের সংজ্ঞা নানাভাবে দিয়েছে। গল্প অর্ধ হতে 1 বা 2 ঘন্টার মধ্যে শেষ হতে হবে। ছোট গল্পের সংজ্ঞা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও দিয়েছেন তার বর্ষা যাপন কবিতায়। মনে করে দেখো, আমি যাদের ক্লাস করিয়েছি এর আগে আমি বলেছি গল্পের সংজ্ঞা দীর্ঘ সময় নিয়ে বলেছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না। তিনি তার বর্ষা যাপন কবিতায় চমৎকারভাবে দিয়েছেন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, তারই 2-4টি অশ্রু জল। তারপর সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই শেষ হইয়াও হইল না শেষ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এ হচ্ছে ছোট গল্পের সংজ্ঞাটি তিনি যেভাবে দিয়েছেন। তো এই যে ছোট গল্পের সংজ্ঞা, সেখান থেকেও, সেই সংজ্ঞাটি থেকেও একটি উদ্ধৃতি বা কি বলে যে উদ্দীপক নেওয়া যেতে পারে। তাহলে গল্প কাকে বলে সে প্রশ্ন করা যায়। এটি তোমাদের বোর্ডের প্রশ্নপত্রে আসতে পারে। গল্পের আঙ্গিক, গল্প কাকে বলে, গল্পের বৈশিষ্ট্য কী, এই ধরনের প্রশ্ন করা যাবে। তো আজকে আমরা একটি উদ্দীপক নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমাদেরকে আরেকটু বলি, তোমরা উদ্দীপকটি ভালোভাবে পড়বে। যারা পরীক্ষার্থী কিংবা যারা আগামীতে পরীক্ষা দেবে,
সবার জন্য বলছি, উদ্দীপক তোমরা অধিকাংশ ছাত্রছাত্রী উদ্দীপক থেকে উত্তরটি যথাযথ রূপে করতে পারো। আমি একটু এই উদ্দীপক থেকে আনসার কীভাবে করতে হবে, উত্তর কীভাবে লিখতে হবে, আমি তোমাদেরকে বলি যে আনসার টু দ্য কোশ্চেন, অর্থাৎ যার প্রশ্ন চাওয়া হয়েছে তাকে আলোকিত করবে। অহেতুক বেহুদা কথা বলবে না, প্রয়োজন নেই। ধরে নাও জ্ঞানমূলক প্রশ্ন, আমি উদ্দীপকটি পাঠ করি, তারপর কীভাবে প্রশ্নের উত্তরগুলো করবে সেটি বলবে। তোমাদের একটু মনে করতে থাকো, এবং তোমাদের প্রত্যেকেরই মোটামুটি অপরিচিতা গল্পটি পড়া আছে। আর গল্পটির শুরুটা আমি শুরু থেকে বলি যে গল্পে উত্তম পুরুষের বর্ণনায় অপরিচিতা গল্পটি শুরু হয়েছে। আজ আমার বয়স 17, আজ আমার বয়স 27। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে। এইভাবে উত্তম পুরুষের বর্ণনায় গল্পটি শুরু হয়েছে। তারপর দেখা যায় যে এই গল্পের নায়ক হচ্ছেন অনুপম। সর্বোচ্চ ডিগ্রি পাশ করার পর তার মা তার বিয়ের ব্যাপারে আগ্রহী। মামা হচ্ছেন এই পরিবারের কর্তা। তোমরা জানো যে মামা একটা অর্থলোভী মানুষ। তিনি এমন একটি পরিবার চান যেখানে যে পরিবার অর্থের দম্ভ দেখাবে না, কিন্তু অর্থবিত্তে ভরপুর এমন একটি পরিবার, যাতে অনুপমের অর্থবিত্তের বিষয়টি এখানে তারা যৌতুক হিসেবে পেতে পারে, সেই প্রত্যাশাটি ছিল অনুপমের মামা। মামার চরিত্রটি অত্যন্ত লোভী মানুষের একটি চরিত্র, তোমরা জানো। আর গল্পের নারী চরিত্র হচ্ছে কল্যাণী। একসময় দেখা যায় যে কল্যাণী যথেষ্ট রূপবতী হিসাবে তার বন্ধু, অনুপমের বন্ধু হরিশ, বিনুদাদা, এরা তার রূপের প্রশংসা করেন এবং তাকেই পাত্রী হিসেবে নির্বাচন করেন। এরপরে দেখা যায় যে বিয়ের আসরে শেখরা নিয়ে হাজির হয় অনুপমের মামা। কনের বাবা যে গহনাগাটি দেবে সেই গহনাগাটি পরখ করার জন্য। তারপর দেখা যায় যে শম্ভুনাথ বাবু, কল্যাণীর বাবা, তিনি বরপক্ষকে খাইয়ে দাইয়ে তার কী করেন, বিয়ের আগেই খাইয়ে দেয় তাদেরকে বিদায় করে দেন। অথচ তৎকালে একটি মেয়ের এই হেন অবস্থায় পাত্রপক্ষ চলে যাওয়া, এটা তার জন্য খুব অভিশাপের বিষয়। এক ধরনের উৎসুক কিংবা সামাজিক যে কুসংস্কার আছে, এখন মূলত তোমরা জানো যে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত, ঊনবিংশ শতাব্দী থেকে শুরু করে এই যে অন্ধকার যুগে বা কুসংস্কারচ্ছন্ন একটি সমাজ ব্যবস্থায় আমাদের সমাজ নিমজ্জিত ছিল, কুসংস্কারাচ্ছন্ন মানুষের যে মনোজগৎ, সেগুলো এই গল্পে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছিল অত্যন্ত শিল্পসম্মত। আর গল্পটি পড়তে গিয়ে দেখা যায় যে এক সময় এই যে হঠাৎ করেই শুরু গল্প, ছোটো গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী অত্যন্ত শিল্পসম্মত একটি গল্প হচ্ছে অপরিচিতা। সহসাই শুরু, আবার ওই যে শেষ হইয়াও হইল না শেষ, এমনটি আছে। যেটি বলছিলাম যে বিয়ের কাহিনীটি, তখন শেখরা দিয়ে যে যখন মেয়ের গহনা যাচাই বাছাই করতে হচ্ছে, করে নিতে দেখা গেল, সেই সময়
কল্যাণীর বাবা স্থির করলেন যে যারা মেয়েকে তার বাবা নিজেই গহনার ক্ষেত্রে ঠকিয়ে দেবেন, এই বিশ্বাস যাদের আছে, এরকম যাদের মানসিকতা, সেরকম মানসিকতা পরিবারে, সেরকম মানসিকতাযুক্ত যে পরিবার, সেই পরিবারে আমার মেয়ে কখনোই সুখী হতে পারে না। সেই কারণে সেই থেকে বিয়ের আসর থেকে বরকনেকে তুলে দেওয়া হয়। এরপরে দেখা যায় যে একসময় তীর্থযাত্রায় অনুপম তার মাকে নিয়ে ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়েছিল, সম্ভবত না, বয়ে আছে যে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে ট্রেনের প্রচণ্ড রকমের ব্রেক কিংবা ওরকম হলে যেটা হয় সাধারণত আমরা ঝুঁকে পড়ি সামনের দিকে, এরকম ঝিমুনিও কেটে যায়। আর জায়গা আছে এই কামরায়, এমন একটি সুর শুনতে পাওয়া যায়। তারপর দেখা যায় যে ওই ট্রেনের কামরায় বেশ কল্যাণী হয়, আগমন হয়। আস্তে আস্তে তার সাথে পরিচিত হয় তার মা, এবং তারা যদিও বিয়ে হয়নি, দেখা হয়নি কল্যাণীর সঙ্গে, কিন্তু তারা জানতে পারে যে এই মেয়েটি হচ্ছে অনুপমের জন্য যে পাত্রী নির্বাচন করা হয়েছিল সেই মেয়েটি। এরপর দেখা যায় যে কল্যাণী বাবার সঙ্গে যোগাযোগ করে অনুপম তার বাবাকে রাজি করাতে পারে, কিন্তু কল্যাণীকে রাজি করাতে পারে না। কল্যাণী দাতব্য কিংবা অনাথ আশ্রমের কোনো এক কাজে লিপ্ত থাকে, এবং সেখানে সে তার সারাটা জীবন উৎসর্গ করে দেওয়ার ব্রত নেই। সে আর জীবনে বিয়ে করেনি। আর যথেষ্ট অনুপম, আমরা গল্পটি পড়লে দেখতে পাই যে অনুপম যথেষ্ট তাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু না, সে সেদিনই ফোন করেছে এবং বলেছে যে এটি মাতৃ আজ্ঞা, মানে সেদিনই সে নিজেকে অপরের কল্যাণে আর্থমানবতার সেবায় নিয়োজিত করবে, সেটি সে মনস্থির করে। তো যাই হোক, এই তার বলা যায় যে এই গল্পটি হচ্ছে একটি ব্যক্তিত্বহীন ছেলে পুরুষ চরিত্রের, যেটি প্রতিনিধিত্ব করেছে অনুপম, আর একটি ব্যক্তিত্ববান মেয়ে, যদিও সমাজ তাকে নিষ্পেষিত করার যে চেষ্টা সেটি থেকে ইয়া হয়, কিন্তু জীবন থেকে বঞ্চিত হয় কল্যাণী, এটি সত্য। এবং এই যে জীবন বঞ্চিত হবার যে কাহিনী, এই কাহিনীটিকে অত্যন্ত শিল্পসম্মতভাবে এবং চমৎকার একটি গল্পের মাধ্যমে তুলে ধরেছেন অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর। তো সাহিত্য রবীন্দ্রনাথের হাত ধরে এতটাই এগিয়েছে, রবীন্দ্রনাথের জন্ম না হলে হয়তো বা দেখা যায় যে বাংলা সাহিত্য এতখানি অবশ্যই হতো না। তো আমরা একটি উদ্দীপক নিয়ে আলোচনা করবো, যাতে তোমাদেরকে বলেছিলাম যাতে তোমরা সুন্দরভাবে উত্তরটা করতে পারো। আগেও বলেছি, আজকে আবারও মনে করিয়ে দিচ্ছি অনলাইন ক্লাসে। তো উদ্দীপকটি নেওয়া হয়েছে হৈমন্তী গল্প থেকে। এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখো, হৈমন্তী রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্দীপকটি হচ্ছে, কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত করে আছে। সেই জন্যই তারা বরের বাপের তারাটা বেশি, কারণ পণের টাকা। বরের বাপের তারাটা বেশি, কারণ হচ্ছে পণের টাকা।
তৎকালীন কুসংস্কার জন্য সমাজে মেয়েদেরকে খুব অল্প বয়সী বিয়ে দেওয়া হতো, নইলে তারা উৎসুক হতো সমাজে। এরকম একটি সমাজ ব্যবস্থা আমরা অতিবাহিত করেছি একেবারে আধুনিকতার প্রাক্কালে। একেবারে বলা যায় যে আধুনিকতা বিংশ শতাব্দীর শুরুতেও এমনই একটি সমাজচিত্র ছিল। তো যেটি তোমাদের জন্য খুব জরুরি বলে আমি বারবার বলছি যে উদ্দীপকটি ভালো করে পড়বে এবং উত্তরটা ও যেভাবে বলছিলাম যে আনসার টু দ্য কোশ্চেন কি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সনে নোবেল পুরস্কার পান? আমি তোমাদেরকে বলি যে তোমাদের 7টা প্রশ্নের উত্তর করতে হবে 7টি উদ্দীপক থেকে। এটা তোমরা জানো, আমি এত বিশদ বলবো না। 7টা প্রশ্নেরই প্রত্যেকটা প্রশ্নেরই দেখা যাবে যে উদ্দীপকের 4টা অংশ, তো জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক প্রশ্ন যদি তুমি আনসার করো 7টায় 7, তুমি যদি অনুধাবনমূলক প্রশ্ন 7টা আনসার করো তাহলে 7 দুগুণে 14। এবং এই যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে নম্বর কাটার কোনো সুযোগই নেই যদি তোমরা একটু মনোযোগ দাও আমার নির্দেশনাগুলোতে। নির্দেশনাটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর কত সনে নোবেল পুরস্কার পান? তোমরা নিশ্চয়ই জানো 1913 সনে। এখন তোমরা অনেকেই আছো, খাতায় লিখো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সনে নোবেল পুরস্কার পান। আসলে কোনো দরকারই নেই এতগুলো কথা লেখার। তুমি যদি শুধু 1913 লিখে দাও সন, তাহলে যেখানে যেটি করতে হবে যে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, সেটি বুঝিয়ে বলবে। কত ইয়েতে বুঝিয়ে বলবে? এটার হচ্ছে জ্ঞানমূলকের হচ্ছে 1 নম্বর। তুমি 1913 লিখলে 1 পেয়ে যাচ্ছ। আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এটি কি? অনুধাবনমূলক। তার নম্বর কত? 2। তোমাদের জানা আছে। তো আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কি বুঝিয়েছেন? অনুপম আমরা জানি যে এত আদরের সোহাগে, এত আদর স্নেহে মানুষ হয়েছে, যাকে অনুপম নিজেই বলেছে তা গল্পে যে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণাকে দেবীর কথা বলা হয়েছে। গজানন মানে গণেশ, তাহলে অন্নপূর্ণা হচ্ছে দেবী কে? দুর্গা। দুর্গার 2 ছেলে, এক হচ্ছে গণেশ আর এক হচ্ছে কার্তিক। তাহলে এখানে অন্নপূর্ণা কোলে মানে গজাননের যে ছোট ভাই, অর্থাৎ গণেশ হচ্ছে বড় আর কার্তিক হচ্ছে ছোট। তো এখানে কার্তিক পুরুষের রূপ বর্ণনায় কিন্তু একটি উদাহরণ খুব বিশেষভাবে চলে আসে, সেটি হচ্ছে কি কার্তিকের মতো ছেলে। কেমন দেখতে? একেবারে কার্তিকের মতো, মানে পুরুষের সৌন্দর্য বর্ণনায় কার্তিকের মতো বলা হয়। তো এখানে ওই কথাটি বলা হয়েছে যে এতটাই আদর স্নেহে সৌন্দর্যে পরিপূর্ণ ছিল অনুপম, তাকে বলা হয়েছে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। এই কথাটি তোমরা বুঝিয়ে লিখলেই চলবে, 2, 3, 4 লাইনে গেল। এরপরে উদ্দীপকের বরের বাপের সঙ্গে তোমার অপরিচিতা গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে, এটি তোমরা নিরূপণ করতে পারবে। বরের বাপ কেমন? যিনি খুব টাকা পয়সা কিংবা পণের টাকার দিকে মনোযোগ দিয়েছেন। উদ্দীপকটি ভালো করে যদি পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো উদ্দীপকের বরের বাপ
পণের টাকার যে লোভ, বরের বাপের পণের টাকার যে লোভ, সেই লোভটি কার ছিল অপরিচিতা গল্পে তোমাদের জানা আছে, অনুপমের মামার। তাহলে এটি তোমরা বলবে যে উদ্দীপকে কি বলা হয়েছে, এরকম পণের টাকার লোভের কথা বলা হয়েছে এবং এটি বরের বাপেরই ছিল। তার সঙ্গে কী হয়েছে, উদ্দীপকের এই বিষয়টি আলোচনা করে তারপর তুমি যাবে তোমার পরিচিত গল্প, সেই গল্পে মামার যে চরিত্র সেটি। তো দুজনের সাদৃশ্য বৈসাদৃশ্য তুমি যতখানি পাবে লিখতে হয়ে গেল। তারপর আসো, ক্লাস তো দীর্ঘায়িত করা যাবে না, আমি সংক্ষেপে এই প্রশ্নের উত্তরটিও শেষ করব। উদ্দীপকটি অপরিচিতা গল্পের খণ্ডাংশের প্রতিনিধিত্ব করে মাত্র। তোমরা দেখো উদ্দীপক কি বলা হয়েছে, তৎকালীন সময়ে ছেলের বাপ কন্যার বাপের যে চরিত্র, কন্যার বাপ ছিলেন কন্যাদায়গ্রস্ত পিতা, আর বরের বাপ সবসময় ছিল লোভী। তো এই বরের বাপ সবসময় পণের টাকার দিকেই তাকিয়ে থাকতো, আর পণের টাকা দিতে না পেরে তৎকালীন সময়ে কন্যার বাপ দায়গ্রস্ত পিতা কত যে আমরা জানি যে হৈমন্তী গল্পে, যদিও এখানে নেই বলেই বলা হয়েছে যে এই গল্পটি হচ্ছে অপরিচিতার খণ্ডাংশের প্রতিনিধিত্ব করে। এখানে শুধুমাত্র ইঙ্গিতটুকু রয়েছে যে কিসের, যৌতুকের ইঙ্গিতটি রয়েছে। অপরিচিতা গল্পটি আসলে যৌতুকের আরেকটি রূপ, হৈমন্তী গল্পের মতো নয়। যৌতুকের কথা বলা হয়েছে, যৌতুক ডক্টর শম্ভুনাথ কল্যাণের বাবা যৌতুকের আয়োজনও করেছেন, কিন্তু ওই যে যৌতুক লোভী মানুষের যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তি অত্যন্ত চমৎকারভাবে রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পে চিত্রায়িত করেছেন। তোমরা নিশ্চয়ই জানো যে এই লোভী মানুষরা কখনোই আসলে যথার্থ মানুষ নন। তারা লোভের কারণে মানুষের জীবনকে তছনছ করে ফেলতে পারে, এবং টাকা পয়সা মোহ তাদের কাছে সবচেয়ে বড়। মানুষের মনুষ্যত্ব বোধের বালাই থাকে না যাদের মধ্যে এই টাকা পয়সা ধনরত্নের অতিরিক্ত লোভ থাকে। আর এই লোভী মানুষগুলোর কারণে সবসময় আমাদের সমাজে, আর এই গল্পটি রচনার যে সময়, বিশেষ করে বিংশ শতাব্দীর প্রথম দিকে, তা সেই কালের তৎকালীন সময়ের যে সমাজ, তখনকার যে অন্তপুরের যে চালচিত্র এবং নারীর প্রতি যে অবহেলা, নির্মমতা, সেটিকে তুলে ধরার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পগুলো অসাধারণ এক শিল্প, মান সমৃদ্ধ গল্পের অন্যতম একটি গল্প আমাদের পাঠ্য অপরিচিতা গল্পটি। তো আশা করছি তোমরা এই গল্প থেকে যেভাবে উদ্দীপক দেওয়া হোক না কেন, গল্পটির লাইন ধরে তোমরা পড়বে এবং মনোযোগ দিয়ে পড়বে, তখনই উত্তর ভালো করা সম্ভব। এবং দেখা যাবে যে নানা রকমের হতে পারে তোমার জ্ঞানমূলক, যখন লাইন ধরে 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 পড়বে, তখন এই উত্তরগুলো পড়া সহজ। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই করোনার কালে তোমরা অনলাইন ক্লাসে আমার সঙ্গে থাকবে, আমি আছি তোমাদের সঙ্গে, সবসময় আছি, অতীতেও ছিলাম, তোমাদের সান্নিধ্যে সবসময় থাকার চেষ্টা করেছি। আশা করছি এভাবে অনলাইন ক্লাসে তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ।